হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। আসন্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষার সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানাই। আসন্ন পরীক্ষা তোমাদের ভীষণ ভালো হোক, সুন্দর হোক, তোমরা ভীষণ ভালো রেজাল্ট করো। তো আজকে চলো মাধ্যমিক এক্সাম 2025-এর প্রস্তুতি পর্বে আমাদের চ্যানেলে যে গ্রুপ ডি সলভ হচ্ছে পর্ষদের টেস্ট পেপার থেকে, আজকের স্কুল নবদ্বীপ জেটিয়া বিদ্যালয় হায়ার সেকেন্ডারি স্কুল, পেজ নাম্বার 261। ইতিমধ্যে আমি তোমাদের গ্রুপ সি অনেক পেপার সলভ করে দিয়েছি এবং গ্রুপ ডি বেশ কিছু সলভ করে দিয়েছি। আজকে চলো পেজ নাম্বার 261-এর প্রত্যেকটি প্রশ্ন আমি সলভ করে দেবো। সেখানে যত প্রশ্ন আছে সবকটাই সলভ করে দেব এবং প্রত্যেকটা সুন্দর করে বুঝিয়ে দেব। ভালো করে বুঝে নাও এবং প্রত্যেকটি প্রশ্ন সুন্দর করে প্রস্তুত করে নাও। পেপারটি কিন্তু ভীষণ ভালো পেপার, অর্থাৎ নবদ্বীপ জেটিয়া বিদ্যালয়ের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ সুন্দর প্রশ্ন সেট হয়েছে। তো চলো দেখা যাক গ্রুপ ডি সলভ পর্ষদের টেস্ট পেপার নবদ্বীপ জেটিয়া বিদ্যালয়, পেজ নাম্বার 261। প্রথম প্রশ্ন 4.1, চার্লসের সূত্রটি বিবৃত করো। তার সঙ্গে দেখো আরেকটি প্রশ্ন আছে, বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো। আচ্ছা, প্রথমের পার্টটা করে নিই, যদিও এই প্রশ্নটা বহুবার তোমাদের সলভ করেছি। চার্লসের সূত্রটি বিবৃত করো। চলো লিখি, নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, ভালো করে খেয়াল করো, বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তন অপেক্ষা 1/273 অংশ হারে যথাক্রমে বৃদ্ধি পায় বা হ্রাস পায়। দেখো কি লিখলাম। আচ্ছা, চার্লসের সূত্রে ধ্রুবক রাশি দুটো জিনিস তোমরা জানো, চাপ ধ্রুবক এবং ভর, গ্যাসের ভর ধ্রুবক, এই দুটো ধ্রুবক। তাহলে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তন অপেক্ষা 1/273 অংশ হারে যথাক্রমে বৃদ্ধি পায় বা হ্রাস পায়। এই জায়গাটা খেয়াল করো, প্রথমে বৃদ্ধি লিখেছি, পরে হ্রাস লিখেছি। তাহলে এখানেও প্রথমে বৃদ্ধি লিখতে হবে, পরে হ্রাস লিখতে হবে। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V0 হয়, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে তার আয়তন বৃদ্ধি পাবে কত? এই যে বললাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন থাকবে তার 1/273 অংশ, তার মানে V0/273 অংশ কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, একই রকম ভাবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন যদি V0 হয়, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস করলে তার আয়তন 0 ডিগ্রিতে যে আয়তন ছিল তার 1/273, দ্যাট ইজ V0/273 অংশ হারে হ্রাস পাবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এইটা বুঝিয়ে দিলাম চার্লসের সূত্রটি বিবৃত করা। দেখো এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, যেহেতু সূত্রটি বিবৃত করতে বলেছে, এখানে ব্যাখ্যা না দিলেও চলবে, শুধু বিবৃতি করতে হবে। ওকে, তাহলেই ফুল মার্কস পেয়ে যাবে। পরের পার্টটা দেখো। সেকেন্ড পার্ট, বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক। এটাকে সেকেন্ড পার্ট করে নাও। তাহলে বয়েলের সূত্র অনুসারে আমরা জানি যে গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে V প্রপোর্শনাল টু 1/P, যেখানে V সমান গ্যাসের আয়তন আর P হচ্ছে গ্যাসের চাপ। ঠিক আছে, তাহলে বা V equals to K into 1/P বা PV equals to K equals to ধ্রুবক। ওকে, তাহলে কথাটা কি লিখবে? বয়েলের সূত্র অনুসারে চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে অবশ্যই ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, বা বলতে পারো বয়েলের সূত্রে চাপ আর আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক থাকে। ঠিক আছে, চাপ ও আয়তনের গুণফল সর্বদা কি থাকে? ধ্রুবক। যা খুশি। ওকে, তাহলে প্রথম প্রশ্নটা কমপ্লিট হলো। চলো দ্বিতীয় প্রশ্নে যাই। পরের অঙ্কটা দেখো, CaCO3 এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায়
CaCl2 বিক্রিয়ায় CaCl2 CO2 H2O উৎপন্ন হয়। 50 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ও 9 গ্রাম H2O উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন হবে? এটা একটা পার্ট। আর প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত দেওয়া আছে, প্রত্যেকের পারমাণবিক সংখ্যা। চলো এবার প্রথমে সংশ্লিষ্ট সমীকরণটা লিখতে হবে। তোমরা জানো যে রাসায়নিক গণনায় প্রথম কাজ হচ্ছে সংশ্লিষ্ট সমীকরণটি লেখা। এটা প্রথম কাজ। তাহলে সংশ্লিষ্ট সমীকরণটা লিখে ফেলো। CaCO3 প্লাস 2HCl সমান CaCl2 প্লাস CO2 প্লাস H2। সমীকরণটা লিখে ফেললাম। ক্লিয়ার? এইবার দেখো, এবার প্রত্যেকের ওজন বের করো। ক্যালসিয়াম কার্বনেট লৌহ, তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এর ওজন বের করতে হবে। প্রত্যেকের ওজন বের করতে হবে। এখানে এরও বের করতে হবে, এরও বের করতে হবে, এরও বের করতে হবে, এরও বের করতে হবে। দেখো প্রত্যেকের ওজন এখানে দেওয়া আছে। তাহলে চলো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম পারমাণু 40 আমরা জানি, তাহলে 40 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16, 3টে আছে, 3 16 48। আচ্ছা, এখানে 2HCl এরও বের করতে হবে। 2H এর কত 1 আর Cl এর 35.5। আচ্ছা, এটারও বের করতে হবে। 40 প্লাস ক্লোরিনের 35.5, দুটো আছে, তার মানে কত হবে? 71 হবে। আচ্ছা, পরেরটাও বের করতে হবে। কার্বন ডাইঅক্সাইড আমরা জানি 44, বের করলাম না। H2O আমরা জানি 18, বের করলাম না। আচ্ছা চলো, তাহলে এইটা কত হবে? এইটা হবে 100। এটা কত হবে? এটা হবে 2 × 36.5, লিখে রাখলাম। এটা কত হবে? এটা হবে 111, এটা 44, এটা 18। এবার একটা জিনিস দেখো তো, লক্ষ্য করো তো। তাহলে আমরা কি জানতে পারলাম? যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট 2 × 36.5 গ্রাম HCl এর সঙ্গে বিক্রিয়া করে 111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং 18 গ্রাম জল উৎপন্ন করে। এইবার এখানে চলে আসো। তাহলে বলছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এত গ্রাম Cl2, তাহলে স্বাভাবিকভাবে হাফ করে দাও। এইটা হাফ করে দিলে যেই 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রশ্নেই বলছে, তাহলে তখন CaCl2 তৈরি হবে 55.5। ঠিকই আছে। 111 অর্ধেক কত? 111 অর্ধেক হচ্ছে 55.5, ঠিকই আছে। 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ঠিকই আছে। 44 অর্ধেক ঠিকই আছে। 9 গ্রাম জল ঠিকই আছে। তাহলে সব ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে যেই 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট 50 গ্রাম হয়ে গেল, অর্থাৎ হাফ হয়ে গেল, স্বাভাবিকভাবেই এই HCl 2 মোল প্রয়োজন হচ্ছিল, তখন নিশ্চয়ই এটাও হাফ হয়ে যাবে। তাহলে এটা হাফ হয়ে যাওয়া মানে কি? 2 × 36.5টাকে হাফ করে দাও, 2 2 কেটে গেল। তাহলে সেক্ষেত্রে একটা উত্তর অলরেডি বেরিয়ে গেল। কত গ্রাম HCl প্রয়োজন হবে তখন অবশ্যই 36.5 গ্রাম। ব্যাস, একটা পার্ট বেরিয়ে গেল। সুতরাং এখানে এক লাইন লিখে নিতে পারো যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের জন্য প্রয়োজন 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের জন্য প্রয়োজন 2 × 36.5 গ্রাম কি HCl। সুতরাং একদম সহজ অঙ্ক। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের জন্য প্রয়োজন কত? তাহলে হাফ, তার মানে হলো 36.5 গ্রাম HCl। ব্যাস, ওকে, একটা পার্ট হয়ে গেল। এবার দ্বিতীয় পার্ট, প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত? ব্যাস, দেখতেই পাচ্ছ। তাহলে 2 মোল ছিল যখন 100 গ্রাম ছিল, পরে 2 দিয়ে ভাগ করে হাফ মোল হয়ে গেল, এই যে 36.5। সুতরাং লিখতে পারি এবং প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা সমান তাহলে কত মোল? 1 মোল। বেশ, হয়ে গেল 1 মোল, তাই না? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের জন্য 2 মোল লাগছিল, তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের জন্য কত লাগবে? 1 মোল লাগবে। ক্লিয়ার? দুটো পার্টই করে দিলাম। খুব সহজ অঙ্ক, সুন্দর অঙ্ক। অঙ্কটা বিরাট বড় করে দেওয়া আছে, মানে অনেক স্টুডেন্ট ভাবতে পারে কত কঠিন অঙ্ক, বরঞ্চ এইটাই সহজ অঙ্ক। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের অঙ্কটা দেখো, রাসায়নিক গণনা থেকে অশুদ্ধির অঙ্ক। ওই অশুদ্ধির অঙ্ক কিন্তু তোমাদের আমি শিখিয়েছি। বলতে দেখো, বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে। এরূপ 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে কি পরিমাণ H2 উৎপন্ন হবে? এই অঙ্কটাই আমি তোমাদের শিখিয়েছি লাস্ট যখন লাইভে তোমাদের অঙ্কের ক্লাস হয়েছে। চলো, 35% অশুদ্ধি আছে। সুতরাং বাণিজ্যিক জিঙ্কে শুদ্ধ জিঙ্ক আছে কত? 35% যদি অশুদ্ধি থাকে, তাহলে শুদ্ধ জিঙ্ক আছে 100 - 35%। তাহলে কত পার্সেন্ট? 100 - 35%, দ্যাট ইজ 65%। সোজা হিসাব।
তাই না? 35% অশুদ্ধি আছে, তাহলে শুদ্ধ জিঙ্ক আছে 65% আছে। বেশ, এইবার তাহলে 100 গ্রাম বাণিজ্যিক জিঙ্কে শুদ্ধ জিঙ্ক আছে কত গ্রাম? 65 গ্রাম। সুতরাং এখানে কত গ্রাম জিঙ্ক বলেছে? 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত পরিমাণে লৌহ সালফাইডের বিক্রিয়া ঘটালে, তাহলে এই 50 গ্রাম জিঙ্কের মধ্যে শুদ্ধ জিঙ্ক কতটা আছে সেটা বের করে নি। বাণিজ্যিক জিঙ্কে শুদ্ধ জিঙ্ক থাকবে, তাহলে অর্ধেক থাকবে, তাহলে 65 এর অর্ধেক থাকবে, তাই না? 100 গ্রামে যদি 65 থাকে তাহলে 50 গ্রামে অর্ধেক থাকবে, কত হলো? 32.5 গ্রাম। ঠিক আছে, 32.5 গ্রাম। এইবার মূল বিক্রিয়াটা অর্থাৎ সংশ্লিষ্ট সমীকরণটা লেখো। মূল বিক্রিয়ার সংশ্লিষ্ট সমীকরণ, এটা তো মুখস্থ রাখতেই হবে তোমাদের, রাসায়নিক গণনার অঙ্কের তো এই একটা সমস্যা, সমীকরণগুলো কিন্তু মুখস্থ রাখতে হয়, দেয় না তোমাদের। তাহলে দেখো, জিঙ্ক প্লাস H2SO4 এর সঙ্গে বিক্রিয়া হচ্ছে, তাহলে তৈরি করছে ZnSO4 প্লাস H2। এবার কোনটা কোনটা প্রয়োজন? এটা অবশ্যই প্রয়োজন, আর হাইড্রোজেন, কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে, তাহলে এই দুটো প্রয়োজন। এটা বের করার কোনো প্রয়োজন নেই। তাহলে জিঙ্কের পারমাণবিক ওজন কত? জিঙ্কের পারমাণবিক ওজন 65.5, হাইড্রোজেনের কত? 2। তাহলে দেখতেই পাচ্ছ 65.5 গ্রাম জিঙ্ক 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে। তাহলে এবার লেখো 65.5 গ্রাম, এটা কিন্তু বিশুদ্ধ জিঙ্ক, তাহলে 65.5 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক উৎপন্ন করে 2 গ্রাম কি? হাইড্রোজেন। সুতরাং 1 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক উৎপন্ন করে 2/65.5 গ্রাম হাইড্রোজেন। সুতরাং এখানে কত বেরিয়েছে গো? 32.5। সুতরাং 32.5 গ্রাম জিঙ্ক উৎপন্ন করে 2 × 32.5/65.5। ক্যালকুলেশনে কত বেরোচ্ছে আমি বসাচ্ছি, ঠিক আছে? দেখো উত্তর বেরোলো 0.99 সামথিং, 0.99 সামথিং গ্রাম। ব্যাস হয়ে গেল। অঙ্কটা বুঝতে পারলে কি? প্রথমে আমি কি করব? অশুদ্ধি 35% আছে, তাহলে তার শুদ্ধ জিঙ্কটা তো বের করে নিতে হবে, অশুদ্ধিগুলো তো আর বিক্রিয়া করবে না। এর মধ্যে তো অশুদ্ধি থাকবে, সেটা বিক্রিয়া করবে না, শুধুমাত্র বিক্রিয়া করবে বিশুদ্ধ জিঙ্ক। তাহলে 100 গ্রাম জিঙ্কের মধ্যে শুদ্ধ জিঙ্ক আছে 65 গ্রাম, তাহলে 50 গ্রাম এই যে জিঙ্ক বলেছে তার মধ্যে শুদ্ধ জিঙ্ক কতটা সেটা বের করে নিলাম 32.5, সেটাই বিক্রিয়াটা করবে। এবার আমি সংশ্লিষ্ট সমীকরণ যখন লিখলাম তখন দেখতে পেলাম যে 65.5 গ্রাম জিঙ্ক উৎপন্ন করে 2 গ্রাম হাইড্রোজেন, তাহলে স্বাভাবিকভাবে 32.5 গ্রাম জিঙ্ক উৎপন্ন করবে। সব ক্যালকুলেশন করলাম, দেখতে পেলাম 0.99 গ্রাম সামথিং হলো, 0.9 গ্রাম উত্তর হলো। ঠিক আছে, সুতরাং উৎপন্ন হাইড্রোজেন কত? 0.99 গ্রাম। চলো নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট কোয়েশ্চেন দেখো 4.3a, b দুটো পার্ট রয়েছে, 2+1। প্রথম প্রশ্নে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে কি বোঝো? এটা 2 নম্বর রয়েছে, আর পরের প্রশ্নটার জন্য 1 নম্বর রয়েছে। ঠিক আছে, ওই মার্কসের ডিভিশনটা দেখে সেই অনুযায়ী উত্তর সবসময় লিখবে। তাই চলো এখানে কোনো আলাদা করে মার্কিং দেওয়ার দরকার নেই, AB দেওয়া আছে, তো উত্তরটা আমি আগে লিখে নিই, তারপর তোমাদের বোঝাচ্ছি। ঠিক আছে, দেখো একক আয়তন বিশিষ্ট লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝায়? একক আয়তন বিশিষ্ট লোহার কোনো বস্তুর উষ্ণতা, যেহেতু এখানে ডিগ্রি সেলসিয়াস দেওয়াই আছে, উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তার আয়তন প্রসারণ হয় 36 × 10⁻⁶ একক। এবার এটাকে একটু সহজ করে বুঝিয়ে দিই, বা দেখো ব্যাপারটা বুঝিয়ে দিই। এটা যদি 1 ঘন সেমি হয়, আমি এখানে একক আয়তন বলেছি, আমি ধরে নিলাম এখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে বের করেছি, তবে আয়তন তখন সেমি কিউব হবে, ঘন সেমি। তাহলে 1 সেমি কিউব, আর বাহুর দৈর্ঘ্য যদি ফুট ধরি তাহলে 1 ফুট কিউব, তাহলে ঘন ফুট হবে। আবার বাহুর দৈর্ঘ্য যদি মিটার ধরি তাহলে 1 ঘন মিটার হবে। তাহলে 1 সেমি কিউব বা 1 ফুট কিউব বা 1 মিটার কিউব, তিনটেতে যে কোনোটাই লিখতে পারি। আয়তন বিশিষ্ট এইভাবেও তুমি লিখতে পারতে, কোনো অসুবিধা নেই। প্রথমে তো আমি জেনারেল লিখেছি, এটা জেনারেল, কোনো পার্টিকুলার একক ব্যবহার করিনি। তাহলে 1 ঘন সেমি, 1 ঘন ফুট বা 1 ঘন মিটার আয়তন বিশিষ্ট কোনো লোহার পাত্রের বা লোহার বস্তুর, যাই হোক লোহার পাত্রের উষ্ণতা কত বৃদ্ধি করা হয়েছে? পাত্রের উষ্ণতা বৃদ্ধি করা হলো কত?
বৃদ্ধি করা হলো 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো, তাতে তার আয়তন বৃদ্ধি পাবে, তার আয়তন বৃদ্ধি পাবে 36 ইন্টু 10⁻⁻6 সেমি কিউব। চলো বি, বোঝা গেল? এটা লিখলে কিন্তু 2 পাবে। কাঁচের শিশির মুখে, অর্থাৎ একটি কাঁচের শিশি নেওয়া হলো, তার মুখে কি করা হয়েছে? তার মুখে ধাতব ছিপি জোর করে আটকে গেলে সেটিকে কিভাবে খোলা হবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। অবশ্যই সেটিকে আমি কি করব? উত্তপ্ত করব। এই মুখটা, কাঁচটা নয়, এই জায়গাটা উত্তপ্ত করব। উত্তপ্ত করলে এই ছিপিটি খুলে যাবে। কেন? কারণ দেখো, কারণ কাঁচ তাপের কুপরিবাহী। ওকে, কাঁচ তাপের কুপরিবাহী, কিন্তু ধাতব ছিপি, ধাতু তাপের কি? সুপরিবাহী। সোজা হিসাব। তাহলে যখন তুমি ওই মুখে উত্তপ্ত করবে, এই জায়গাটা উত্তপ্ত করবে, কাঁচ একই থেকে যাবে, তাহলে কাঁচ বৃদ্ধি পাবে না, হ্রাসও পাবে না। কিন্তু ধাতব ছিপি উত্তপ্ত হলে কি হবে? বৃদ্ধি পাবে। উত্তপ্ত হলে বৃদ্ধি পাবে, ফলে কি হবে? আলগা হয়ে খুলে যাবে। বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল? আলগা হয়ে খুলে যাবে। এটাকে ঠান্ডা করলে কিন্তু আরো টাইট হয়ে যাবে। যদি ঠান্ডা করো তাহলে ছিপিটি আরো ছোট হয়ে যাবে, ছোট হয়ে গিয়ে কাঁচের শিশির গায়ে আরো জোরে আটকে ধরবে। কিন্তু উত্তপ্ত করলে ছিপিটি উত্তপ্ত হয়ে বড় হয়ে যাবে, খুলে যাবে। চলো নেক্সট প্রশ্ন দেখি। চলো 4.4, একটি আলোকরশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যায়, দেখা হচ্ছে চ্যুতিকোণের মান ডেল্টা সমান I1 + I2 - A। চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত। এটা কিন্তু তোমাদের আমি আগেও ভিডিওতে বুঝিয়ে দিয়েছি, কিন্তু যেহেতু প্রতিটা স্কুলেই এটা থাকছে, আরও একবার চলো বুঝিয়ে দিই। এটা অনেক স্টুডেন্টের সমস্যা থাকতে পারে, চলো আরও একবার বুঝিয়ে দিই। চলো প্রথমে দেখে নাও, আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে ABC একটি প্রিজমের প্রধান ছেদ। ABC একটি প্রিজমের প্রধান ছেদ, লিখে নি। ABC প্রিজমের প্রধান ছেদ। ওকে, ABC প্রিজমের প্রধান ছেদ। এবং ABC এই প্রিজমের AB প্রতিসারক তল, এই লক্ষ্য করো, AB প্রতিসারক তলে বায়ু থেকে একটি আলোকরশ্মি PQ আপতিত হয়ে, PQ পথে আপতিত হয়ে, এই যে PQ পথে আপতিত হয়ে বায়ু থেকে আলোকরশ্মি এসে AB প্রতিসারক তলে এসে আপতিত হলো। এবং QR পথ, এই দেখো ভালো করে খেয়াল করো, QR পথে প্রতিসৃত হয়ে অবশেষে এই প্রিজমটি দ্বিতীয় প্রতিসারক তল AC থেকে RS পথে কি হলো? নির্গমন হলো। ঠিক আছে, RS পথে কি হলো? নির্গমন হলো। এবার খেয়াল করো, তাহলে পুরো ব্যাপারটা দেখো ভালো করে, ঠান্ডা মাথায় বুঝে নাও। ABC প্রিজমের প্রধান ছেদ, বায়ু থেকে একটি আলোকরশ্মি PQ পথে এসে এই প্রিজমের AB তলে Q বিন্দুতে আপতিত হলো। তারপর প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসৃত হয়ে QR পথে গেল এবং অবশেষে প্রিজমের অপর প্রতিসারক তল AC থেকে RS পথে নির্গত হলো। ক্লিয়ার? আচ্ছা, এইবার তাহলে এখানে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, নির্গমন সব দেখানো হলো। এইবার একটা জিনিস তোমাদের বলে দিই, দেখো QN1 এবং অপর দিকে দেখো RN2, এটা যথাক্রমে, এগুলো বুঝে নাও আগে, তারপর আমি বোঝাচ্ছি। যথাক্রমে AB ও AC তলে, AB ও AC তলের উপর, AB ও AC তলের উপর অঙ্কিত অভিলম্ব, এইগুলো হচ্ছে বিবৃতি। এগুলো আগে লিখে নিতে হয়, হুট করে প্রমাণ শুরু করে দিলে হবে না, আগে বলে নিতে হবে। এটা দেখো এই তলের উপর অভিলম্ব, আবার এখানে RN2 দেখো এই তলের উপর অভিলম্ব, দেখতেই পাচ্ছ। বেশ, এইবার এখানে দেখো আপতন কোণ অবিলম্বের সঙ্গে আপতিত রশ্মি এই কোণটা উৎপন্ন করেছে। তাহলে I1 সমান এখানে লিখে নাও, I1 সমান আপতন কোণ লিখে নাও। আবার যখন একদম রশ্মিটা বেরিয়ে গেছে, সে দেখো অবিলম্বের সঙ্গে I2 কোণ উৎপন্ন করেছে, তাহলে I2টা হলো নির্গমন কোণ। তাহলে I2 সমান কি? I2টা হচ্ছে নির্গমন কোণ। ক্লিয়ার? তাহলে আপতন কোণ এবং নির্গমন কোণ এই দুটো লিখে নিলাম। এইবার দেখো আরেকটা জিনিস দেখো, AB তলে প্রতিসরণ কোণ R1, এই যে
এই যে R1 প্রতিশ্রিত রশ্মিটা তো QR বলেছিলাম, তাহলে সেই অবিলম্বের সঙ্গে কোণ উৎপন্ন করেছে, এই যে কোণ উৎপন্ন করেছে, তাহলে প্রতিসরণ কোণ, তাহলে এখানে লিখে নাও যে AB তলে প্রতিসরণ কোণ সমান কি গো R1, আর AC তলে আপতন কোণ, কোনটা আপতন কোণ সমান সমান R2। দেখো বুঝতে পারলে কিনা, এই যে এটা প্রতিষ্ঠিত হয়েছে তাই প্রতিসরণ কোণ। এবার এই রশ্মিটা QR রশ্মিটা গিয়ে দ্বিতীয় তলে আপতিত হলো, তাহলে অবিলম্বের সঙ্গে কোণ উৎপন্ন করেছে R2, তাহলে এই R2টা কি কোণ আপতন কোণ। সব বিবৃতি বলে দেওয়া হয়ে গেল। এবার চলো প্রমাণ শুরু করি। এবার প্রমাণটা শুরু করব। দেখো ভালো করে বুঝে নাও, এ পর্যন্ত নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা নেই। দেখো এই যে AQO, এই যে দেখো AQOR একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, তাহলে চতুর্ভুজ তৈরি হলে স্বাভাবিকভাবে এখানে চারটে কোণের সমষ্টি কি কি, AQO প্লাস QOR প্লাস ORA প্লাস RA বা QAR, চারটি কোণের সমষ্টি কত তোমরা জানো, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। ক্লিয়ার? আবার দেখো AQO, এই AQO প্লাস ORA, যেটা লিখেছি ORA তাই লেখো ORA, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। কেন একটু বুঝে নাও। এই দেখো এটাও অবিলম্ব, এই যে বললাম তখন অবিলম্ব, তাহলে অবিলম্ব হলে এই কোণটা কত 90 ডিগ্রি, আবার এটাও অবিলম্ব, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে দুই বিপরীত কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে স্বাভাবিকভাবে চারটে কোণের মধ্যে এইটা আর এইটা সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে আর টোটালটা চারটে যোগফল যদি 360 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই এই দুটোর যোগফলও 180 ডিগ্রি। সুতরাং QAR কোনটা গো, QAR এই কোণটা, QAR প্লাস QOR এই দুটোর সমষ্টি কত 180 ডিগ্রি। আবার QAR এটা হচ্ছে কোণ কি কোণ A, এটা প্রতিসারক কোণ, প্লাস QOR এই দুটোর সমষ্টি 180 ডিগ্রি। এটা লিখে রাখো 1 নম্বর সমীকরণ। দেখো এইটুকু বুঝতে কোনো অসুবিধা হলো, আমি আবার বলে দেবো, কোনো অসুবিধা নেই। প্রথমে আমি কি করলাম, AQOR এই চতুর্ভুজটা চারটি কোণের যোগফল, এই কোণ আর এই কোণের যোগফল 360 ডিগ্রি। এবার আমি দেখলাম এইটা অবিলম্ব আর এটা অবিলম্ব, তাহলে এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে চারটে কোণের মধ্যে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হলে অপর দুটো কোণ অর্থাৎ এই কোণ আর এই কোণের যোগফলও 180 ডিগ্রি হবে, সেটা লিখলাম। এবার এই কোণটাকে আমি A দিয়ে প্রকাশ করে রেখে দিলাম, 1 নম্বর হয়ে গেল। ঠিক আছে। এবার চল দ্বিতীয় ক্ষেত্রে। এইবার দেখো এই যে ত্রিভুজ QOR, ভালো করে খেয়াল করো, ত্রিভুজ QOR এর একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা কি জানি, যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি হয় 180 ডিগ্রি। এবার লেখো তো এই যে QOR এই ত্রিভুজটার একটা হচ্ছে তোমার OQR, কোনটা OQR এই কোণটা, আর একটা কোণ হচ্ছে QRO, আর একটা কোণ এই যে নিচেরটা QOR। তাহলে এই তিনটে যোগফল কত 180 ডিগ্রি। তার মধ্যে দেখো এই কোণটাকে বলছে R1, এই কোণটাকে বলছে R2। সুতরাং OQR হচ্ছে R1, QRO এটা হচ্ছে R2, আর QOR 180 ডিগ্রি। দেখো বুঝতে পারলে কিনা, দেখো এটা দিলাম 2 নম্বর সমীকরণ। বুঝতে কোনো অসুবিধা হলো? প্রথমে চতুর্ভুজ নিয়ে আলোচনা করে এই জায়গায় এসে থামলাম, তারপরে এই QOR এই ত্রিভুজটার দেখতে পেলাম তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে এইটা R1, এটা R2 আর এইটা, তাহলে R1 প্লাস R2 আর এই কোণটা, R1 প্লাস R2 প্লাস এই কোণটা সমান সমান 180 ডিগ্রি, 2 নম্বর লিখে রেখে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট। চলো এবার একটা জিনিস খেয়াল করো তো এই জায়গাটায়, এই দেখো কোণ A প্লাস QOR 180 ডিগ্রি, আবার R1 প্লাস R2 প্লাস QOR সমান 180 ডিগ্রি। বুঝতে পারছো ব্যাপারটা? A কোণের সঙ্গে QOR যোগ হয়েছে, তার মান 180 ডিগ্রি, আবার R1 প্লাস R2 এর সঙ্গে QOR যোগ হয়েছে 180 ডিগ্রি, তাহলে অবশ্যই কোণ A R1 প্লাস R2 সমান। বুঝতে কোনো অসুবিধা হলো? কোণ A আর QOR এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, আবার R1 প্লাস R2 এর সঙ্গে সেই একই কোণ QOR যোগফল 180 ডিগ্রি, একই মান, তাহলে নিশ্চয়ই A R1 প্লাস R2 সমান। তাহলে লিখে ফেলি
কোণ এ R1 প্লাস R2 সমান। সুতরাং এখানে আমরা লিখব এ সমান সমান তাহলে কি দাঁড়ালো R1 প্লাস R2। এটা পেলাম 3 নম্বর সমীকরণ। দাগ দাও। বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই? এইবার দেখো, ভালো করে দেখো। এবার দেখো এই যে QTR, এই যে ত্রিভুজটা QTR, ভালো করে দেখো। এই ত্রিভুজটার এখানে এই বাহুটাকে বর্ধিত করা হয়েছে, TM কে বর্ধিত করা হয়েছে। তাহলে এর যে বহিস্থ কোণ সেটাই তো দেখো ডেল্টা, তার মানে চ্যুতি কোণ। তাহলে দেখো ত্রিভুজ QTR এর বহিস্থ কোণ কত? বহিস্থ কোণ সমান সমান ডেল্টা সমান সমান কোনটা গো? RTM সমান সমান RTM। এবার তোমরা কি জানো? যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই কোণটার, এই যে কোণটা তার বিপরীত অন্তস্থ কোণ কোনটা? এইটা আর এইটা। তাহলে লেখো, সুতরাং ডেল্টা সমান সমান একবার লেখো RQT, আরেকবার লেখো QRT, আরেকবার লেখো QRT। এই দুটোর কোণের সমষ্টির সমান। এবার এই RQT কিভাবে লেখা যায়? এই যে পুরো কোণটার থেকে R1 বাদ দিলেও হয়, সমান সমান পুরো কোণ কি? OQT মাইনাস OQR। দেখো একই ব্যাপার, এইভাবে লিখলাম। আবার একই রকম ভাবে এই QRT, এই কোণটুকুকে আমি এই পুরো কোণ থেকে এইটুকু বাদ দিয়েও প্রকাশ করতে পারি। তার মানে পুরো কোণ কি? ORT মাইনাস কোণ ORT মাইনাস পুরো থেকে বাদ দিচ্ছি TRQ বা QRT। এবার ভালো করে দেখো OQT মানে কি? OQT মানে হচ্ছে এই OQT অর্থাৎ এই পুরো কোণটা মানে I1, কারণ এটা বিপ্রতীপ, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, তাহলে এই দুটো কোণ বিপ্রতীপ কোণ। তাহলে I1 মাইনাস R1। একই রকম ভাবে এই পুরো কোণটা হচ্ছে I2, বিপ্রতীপ কোণ, তাহলে I2 মাইনাস R2। ভালো করে দেখো, এবার একটু সাজিয়ে লেখো I1 প্লাস I2 মাইনাস ব্র্যাকেটের মধ্যে দিলে R1 প্লাস R2 ডেল্টা। সুতরাং ডেল্টা সমান সমান I1 প্লাস I2। এবার তখন প্রমাণ করে রেখে দিয়েছিলাম, দেখো R1 আর R2 যোগফল সমান সমান কি? A। সুতরাং ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A। ওকে, প্রমাণিত হয়ে গেল, কিচ্ছু নেই, খুব সহজ ব্যাপার। আচ্ছা, আরেকবার কি বুঝিয়ে দেবো তোমাদের? চলো আরেকবার বুঝিয়ে দিই, প্রথম থেকে আরেকবার বুঝিয়ে দাও। এখানে ছবিটা তো প্রথমে তোমাদের আঁকতেই হবে। দেখো ABC প্রিজমের প্রধান ছেদ এটা, তার AB তলে বায়ু থেকে একটি আলোকরশ্মি PQ এসে আপতিত হয়ে প্রিজমের মধ্যে দিয়ে QR পথে প্রতিষ্ঠিত হলো, অপর তল থেকে AC তল থেকে RS পথে নির্গত হয়ে গেল। এখানে QN1 একটা অবিলম্ব টানা হয়েছে AB তলের উপর, অপরদিকে RN2 একটা অবিলম্ব টানা হয়েছে AC তলের উপর। বেশ, সব আঁকাজোকা হয়ে গেল। এবার PQটা এই পথে বেঁকেছে, তাহলে না বেঁকলে ও যেত কোন দিকে? এই পথে যেত, এই পথে সোজা চলে যেত। তাহলে আবার এই রশ্মিটাকে বিপরীত দিকে বর্ধিত করে টিতে মিলিত হলো, তাহলে নিশ্চয়ই এই ডেল্টাটা যেটা পেলাম সেটা চ্যুতিকোণ, সেটাও এটা উল্লেখ করে নিতে পারতে একটু। আচ্ছা, তাহলে এখানে দেখো I1টা এই অবিলম্বের সঙ্গে আপতিত রশ্মি কোণ উৎপন্ন করেছে I1, সেটা আপতন কোণ। আবার নির্গমন কোণটা অবিলম্বের সঙ্গে I2 কোণ উৎপন্ন করেছে, সেটা নির্গমন কোণ লিখে নিয়েছি। এবার AB তলে সব লিখে নিলাম, প্রতিসরণ কোণ R1। এই দেখো প্রতিসরণ অবিলম্বের সঙ্গে প্রতিসৃত রশ্মি R1 কোণ উৎপন্ন করেছে, তাহলে এটা প্রতিসরণ কোণ। আর R2টা দ্বিতীয় তলে আপতিত হয়েছে, তাহলে এইটা R2টা হচ্ছে আপতন কোণ, সব লিখে নিলাম। এইবার প্রমাণটা বুঝে নাও। প্রথমে AQOR এই চতুর্ভুজটাকে ধরবে। এই চতুর্ভুজের এই বাহু চারটে বাহুর যোগফল 360 ডিগ্রি আমরা জানি। তার মধ্যে যেহেতু অবিলম্ব টানা হয়েছে, তাহলে এইটার যোগফল 180 ডিগ্রি। সুতরাং পেয়ে গেলাম, দুটো ট্যালি করে পেয়ে গেলাম এই কোণ A আর বিপরীত এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। লিখে রাখলাম, ক্লিয়ার? লিখে রাখলাম। তাহলে কোণ A, এই যে কোণ A আর QOR, এই যে QOR, এই দুটো যোগফল 180 ডিগ্রি, 1 নম্বর। এবার চলে আসো ত্রিভুজ। কোন ত্রিভুজ? QOR। এই নিচের ত্রিভুজটাই চলে আসো। নিচের ত্রিভুজটাই তিনটে বাহুর কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোন R1 R2 আর এই কোণটা, এটা 180 ডিগ্রি। তার মানে তার মধ্যে দেখো, তাহলে লিখলাম R1 প্লাস R2 প্লাস এই কোণটা সমান 180 ডিগ্রি। আবার একটু আগে দেখতে পেলাম এইটা আর এইটার যোগফল 180 ডিগ্রি। তাহলে এটুকু তো পেয়ে গেলাম যে R1 প্লাস R2 সমান এটা।
তাই না? এই কোণটা আর এই কোণটার যোগফল 180, আবার এই কোণটা আর এই কোণটার যোগফল 180, তাহলে R1 + R2 সমান এটা পেয়ে গেলাম, লিখে রাখলাম। এবার সেকেন্ড পার্টে গিয়ে কি করলাম চলো দেখি, খুব ইম্পর্টেন্ট এটা একদম। তারপরে দেখলাম এই যে QTR এর বহিস্থ কোণ, এই যে বহিস্থ কোণ ডেল্টাটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, তাহলে এইটা আর এটা সমষ্টির সমান লিখলাম। লেখার পর এই কোণটাকে, এই নিচের এই কোণটাকে আমি পুরো কোণ মাইনাস এই কোণ এইভাবে প্রকাশ করলাম, আবার এই কোণটাকে পুরো কোণ মাইনাস এই কোণ এইভাবে প্রকাশ করলাম। ব্যাস, I1 + I2 - R1 + R2 হলো। R1 + R2 আগেই পেয়েছিলাম, বসিয়ে দিলাম, প্রমাণিত হয়ে গেল, এটা প্রুফ। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই। অনেকক্ষণ সময় লাগলো এটা, কারণ খুব সুন্দরভাবে ধীর স্থিরভাবে বোঝালাম, সেই জন্য একটু সময় লেগে গেল। চলো পরের প্রশ্নে যাই। দেখো, অথবা একটি প্রশ্ন রয়েছে, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে বস্তুর অসৎ, সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। আচ্ছা, আগে চিত্রটা এঁকে নিই। দেখো, আমি ধরে নিলাম এইটা ফোকাস, তাহলে এইটাও ফোকাস হবে। এক্ষেত্রে বস্তুটাকে আমি এখানে রাখলাম, ধরা যাক এইটা বস্তু। আচ্ছা, এবার তোমরা জানো এটা উত্তল লেন্স। আচ্ছা, বস্তুটার প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোকরশ্মি আসবে। প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোকরশ্মি আসলে কি হবে? তাহলে আসলে সে প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিসরণের পর কোথা দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়, তোমরা জানো, ফোকাস দিয়ে গেল। আর একটা আলোকরশ্মি কোথা দিয়ে যাবে? আলোক কেন্দ্র দিয়ে যাবে। তোমরা জানো একটা আলোক কেন্দ্র দিয়ে আলোকরশ্মি গেলে সোজা পথে বেরিয়ে যায়, সোজা পথে বেরিয়ে গেল। এইবার সবসময় এরকম অ্যারো দেবে। হ্যাঁ, এবার এই দুটো রশ্মিকে যদি পেছন দিকে বর্ধিত করো, তাহলে দেখো তো, এই দুটো রশ্মিকে যদি পেছন দিকে বর্ধিত করো, তাহলে মোটামুটিভাবে এরকম হচ্ছে ব্যাপারটা আর কি, এরকম। তাহলে এই জায়গাটায় মিলিত হলো, তাহলে এখানে এই, তাহলে এটা যদি PQ হয়, তাহলে এটাকে লেখো P', Q'। তাহলে এখানে এবার লেখো PQ হলো বস্তু, PQ বস্তু, আর P', Q' হচ্ছে প্রতিবিম্ব। তাহলে দেখতেই পাচ্ছ P', Q' গ্রেটার দ্যান PQ, অর্থাৎ অবশ্যই প্রতিবিম্ব কি পাওয়া গেল? বিবর্ধিত, অর্থাৎ বস্তুর থেকে বড় প্রতিবিম্ব পেলাম আমরা। আচ্ছা, আর কি? সমশীর্ষ। অবশ্যই দেখো PQ আর P', অবশ্যই সমশীর্ষ, অবশ্যই সমশীর্ষ। বিবর্ধিত তো পাওয়া গেল অসৎ, অসৎ মানে বস্তুর অবস্থানের সাপেক্ষে সোজা। বস্তুর অসৎ মানে কি? বস্তুর অবস্থানের সাপেক্ষে সোজা। তাই দেখো PQ এইভাবে রয়েছে, P', Q' এইভাবে রয়েছে, সোজাই তো রয়েছে, উল্টে তো যায়নি, এইভাবে উল্টে তো যায়নি, তাহলে সোজা। তাহলে কি পেলাম? তাহলে প্রতিবিম্ব কিরকম পেলাম? প্রতিবিম্ব পেলাম, প্রতিবিম্বের বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে বিবর্ধিত, 2 নম্বর পেলাম সমশীর্ষ, আর 3 নম্বর পেলাম অবশ্যই কি? অসৎ। ঠিক আছে, সমশীর্ষ, অসৎ। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে শর্তটা কি? শর্তটা হচ্ছে, সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি, পরে তোমরা একটু সাজিয়ে লিখে নিও। শর্তটা হচ্ছে বস্তুকে উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে রাখতে হবে, অর্থাৎ এইটা যদি ফোকাস দূরত্ব হয়, ফোকাস হয়, তাহলে দেখো আমি আলোক কেন্দ্র যদি এটা হয়, আলোক কেন্দ্র ফোকাসের মাঝামাঝি কোথাও রেখেছি, তবেই কিন্তু বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে, এটা কিন্তু শর্ত। তাহলে এই চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে উত্তল লেন্সকে কি করা হয়? উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ হিসাবে বা ম্যাগনিফাইং গ্লাস হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই ম্যাগনিফাইং গ্লাস দেখেছো, যে কোনো একটা লেখার উপরে উত্তল লেন্স যদি এইভাবে ধরো, তাহলে লেখাটা অবশ্যই কি হবে? বড় আকারের দেখাবে। তবে বস্তুটিকে উত্তল লেন্সের ফোকাস এবং তোমার আলোক কেন্দ্রের মাঝামাঝি কোথাও রাখতে হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি, খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের ডেল্টার প্রশ্নটা, এই প্রশ্নটা, আলোক কেন্দ্র, বেশ কিছু প্রশ্ন আছে, প্রতিটা স্কুলের প্রশ্ন এটা টেস্ট পেপারে দেখতে পাচ্ছি। এই উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করা হয়, কীভাবে চিত্রসহ দেখাও, এটা প্রায় প্রতিটা প্রশ্ন পেজেই দেখতে পাচ্ছি, তাই ভালো করে রেডি করো এটা। নেক্সট 4.5, বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম, এটা অ্যাংস্ট্রম এখানে হবে, 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আচ্ছা চলো, তাহলে প্রথমে দেখো একটা ফর্মুলা লিখছি। মাধ্যমের
প্রতিসরাঙ্ক সমান বায়ু মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য বাই ওই মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য। এবার মান বসিয়ে দাও। মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? 1.5। বায়ু মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্যের মানটা বসিয়ে দাও 6000। আচ্ছা, অ্যাংস্ট্রম এখানে লেখার দরকার নেই, বাই, তাহলে ওই মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে ওই মাধ্যমে এত কিছু না লিখে ল্যামডাও লিখতে পারো। সুতরাং ওই মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা সমান সমান হবে 6000 বাই 1.5। তাহলে কত হচ্ছে? 6000 বাই 1.5 কত হচ্ছে? 4000 অ্যাংস্ট্রম। উত্তর দেখো 4000 অ্যাংস্ট্রম। দেখো বুঝতে পারলে কিনা? খুব সহজ অঙ্ক কিন্তু। আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি, এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান সমান বায়ু মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য বাই ওই মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য। তাহলে 1.5 দেওয়া ছিল, বসিয়ে দিলাম। আর বায়ু মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম, বসিয়ে দিলাম। তাহলে ওই মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য। এবার বাদিকে নিয়ে গেলাম, 1.5টাকে ডান দিকে নিয়ে এলাম, 6000কে 1.5 দিয়ে ভাগ করলাম, 4000 অ্যাংস্ট্রম। আর একটা পার্ট আছে দেখো, আর এটা কি? আলোর বেগ বের করতে হবে। আবার একটা ফর্মুলা, যে মাধ্যমের কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান সমান সি বাই ভি। সি বাই ভি মানে আমি সংক্ষেপে লিখলাম ল্যামডা সমান সমান সি বাই ভি, অর্থাৎ ল্যামডা কেন, মিউ সমান সমান সি বাই ভি। মিউ, সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ, ভি মানে ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে মিউ এর মান এখানে বসিয়ে দাও 1.5। সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ তোমরা প্রত্যেকে জানো, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই ভিটা বের করতে বলেছে। সুতরাং ভি হবে 3 × 10⁸ বাই 1.5। তাহলে উত্তর হলো 3 বাই 1.5, 2 হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, বোঝা গেল? তাহলে দুটো পার্টি বের করে দিলাম। এই অঙ্কটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা কিন্তু অনেকবার দেখতে পাচ্ছি। এই অঙ্কটা ভালো করে একটু দেখে দেখো। চলো নেক্সট প্রশ্ন দেখি। আচ্ছা, 4.6-এ দেখো, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো। এইটাই কিন্তু 3 নম্বর। এবার তুমি ভাবতে পারো এইটুকু, এবার লেঞ্জের সূত্রটা কিন্তু এইটুকু। সূত্র তো আর আমি রচনার মতন করে বাড়িয়ে লিখতে পারি না, সূত্রের বিবৃতি তো আমাকে সেটুকুই লিখতে হবে। এবার তুমি পরীক্ষা হলে কিন্তু এই 1 লাইন লিখে ভাবতে পারো, যা বাবা এইটুকু লিখলে কি আমাকে 3 দেবে? দেখো, এইগুলো ভাবার কোনো কারণ নেই। তোমাকে পরিষ্কার বলা আছে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো, এবং এখানে বলাও নেই যে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো, ব্যাখ্যা করো, তাও বলা নেই, শুধু বলছে সূত্রটি লেখো। যদি পরীক্ষায় এমন ধরনের প্রশ্ন আসে তবে সেটা তুমি তার লাকি, কারণ তোমাকে এইটুকু লিখলে তোমাকে বেশি লিখতে হচ্ছে না, এইটুকু লিখলেই কিন্তু তুমি 3 নম্বর পাবে। যদিও আমি একটা কথা এখানে একটু লিখে দিয়েছি, কারণ এই তথ্যটা ভীষণ গুরুত্বপূর্ণ বলে আমি এর সঙ্গে একটু অ্যাড করে দিয়েছি, না লিখলেও চলতো। ঠিক আছে, আবার কোয়েশ্চেনের একদম শুরুতে দেখবে তোমাদেরকে লেখা থাকবে যে টু দ্য পয়েন্ট আনসার করো। হ্যাঁ, অতিরিক্ত লিখলে, তুমি টু দ্য পয়েন্ট আনসার করলে তোমাকে স্পেশাল ক্রেডিট দেওয়া হবে, এটা প্রথমেই লেখা থাকে। ফলে অতিরিক্ত লিখতে হবে, এই ভাবনাটা মাথায় থেকে বের করে দাও। ঠিক যতটুকু বলবে ততটুকুই লিখবে। এখানে লেন্সের সূত্রটি লেখো, সূত্রটি লিখে দিয়েছি। তড়িৎচুম্বকীয় আবেশের ফলে সৃষ্ট আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে এটি নিজের সৃষ্টির কারণকে বাধা দেয়। এইটুকু মুখস্থ করে রেখো, লেন্সের সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট। আর একটা কথা লিখে দিয়েছি, লেন্সের সূত্র শক্তির নিত্যতার সূত্রকে সমর্থন করে বা শক্তির নিত্যতার সূত্রকে প্রতিষ্ঠা করে। এই দুটো কথা একটু লিখে দিলেই 3-এ 3 তুমি পাবেই। ঠিক আছে, অতিরিক্ত বাড়তি লিখতে গিয়ে ভুল হলে তখন কিন্তু আবার মূল জিনিসটা অর্থাৎ লেন্সের সূত্রের এখান থেকে নাম্বার তোমাকে কমিয়ে নেবে। তাই অযথা অপ্রয়োজনীয়ভাবে বাড়তি কথা তুমি লিখতে যাবে কেন? চলো নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট আরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম নবদ্বীপ জিটিয়া বিদ্যালয়ের প্রশ্ন সেট গ্রুপ ডি, ভীষণ ভীষণ সুন্দর। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, প্রত্যেকটা কিন্তু মাধ্যমিক পরীক্ষা 2025-এর জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো, সূত্রগুলি লেখো, ভালো করে খেয়াল করো প্রশ্নগুলো। সূত্রগুলি কিন্তু ব্যাখ্যা করতে বলেনি, তাই আমি ব্যাখ্যা করিও নি। যদি বলতো তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো এবং ব্যাখ্যা করো, তাহলে কিন্তু আমি ব্যাখ্যা করতাম। তাহলে দেখো, তবু আমি একটু একটু করে লিখে দিয়েছি, লাস্টে অত ব্যাখ্যা করিনি। প্রথম সূত্র, পরিবাহীতে উৎপন্ন তাপ H পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I এর বর্গের সমানুপাতি হয় যখন পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকে। ক্লিয়ার? পরিষ্কার সুন্দর করে শুধু বিবৃতিগুলো দেওয়া আছে। কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ H
কি হয়, যদি পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকে তবে পরিবাহিত উৎপন্ন তাপটা তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। সোজা হিসাব। দ্বিতীয়টা, পরিবাহিতে উৎপন্ন তাপ এইচ যদি পরিবাহী রোধ উৎপন্ন তাপ এইচ পরিবাহী রোধের সমানুপাতিক, যেখানে তড়িৎ প্রবাহ মাত্রা আই এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত। এগুলো কিন্তু লিখতে হবে, এগুলো না লিখলে কিন্তু যদি তুমি ভাবতে পারো পরিবাহিত উৎপন্ন তাপ পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক লিখলে হয়ে গেল, এই যখন এই কথাটা লিখলে না তাহলে কেটে দেবে, শূন্য বসিয়ে দেবে। এই কথাগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, লিখতে হবে তোমাকে কে কে ধ্রুবক থাকছে। তাহলে 2 নম্বর এইচ প্রপোর্শনাল টু আর। 3 নম্বর পরিবাহিতে উৎপন্ন তাপ এইচ তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক টি এর, যখন তড়িৎ প্রবাহ মাত্রা আই এবং আর ধ্রুবক থাকে। ক্লিয়ার? তাহলে 3টে জায়গা দেখলে, প্রথমে পরিবাহিত উৎপন্ন তাপটা তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক যখন রোধ আর তড়িৎ প্রবাহের সময় কি ধ্রুবক। দ্বিতীয় দেখলে পরিবাহিত উৎপন্ন তাপ পরিবাহী রোধের সমানুপাতিক যখন তড়িৎ প্রবাহ মাত্রা আর তড়িৎ প্রবাহ মাত্রার সময় ধ্রুবক। আর তৃতীয়তে দেখলে পরিবাহিত উৎপন্ন তাপ এইচ তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক যখন প্রবাহ মাত্রা এবং রোধ দুটো ধ্রুবক। ক্লিয়ার? এই লিখলে 3-এ কত পাবে? 3 পাবে। সুন্দর করে আমি লিখে দিয়েছি, ভালো করে লিখে নিও। চলো পরের প্রশ্ন দেখি। চলো 4.7 বিওটির অঙ্ক। আমি তোমাদের বারে বারে বলছি, কিন্তু এই পেজটা এই জন্য আমার ভালো লেগেছে, কারণ পেজটায় আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যা সাজেশান দিয়েছি তার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। চলো বিওটির অঙ্কটা আরও একবার শিখিয়ে দিই। একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাল্ব, দাগ দাও। 5টি 80 ওয়াটের পাখা, দাগ দাও। একটি 80 ওয়াটের টিভি, দাগ দাও। প্রথমে বৈদ্যুতিক যন্ত্র কি কি আছে সেইগুলো আলাদা করে নিলাম আমি, ঠিক আছে? এইবার প্রতিদিন ক ঘন্টা করে চলে? 6 ঘন্টা। আন্ডারলাইন করে নাও। প্রতি ইউনিটের দাম কত? 5 টাকা। কত দিনের মাস? 30 দিন। ব্যাস, সুন্দর করে এবার লেখো তো। আমি তোমাদের যেমন শিখিয়েছি, বাল্বের জন্য ব্যয়িত মোট তড়িৎ শক্তি সমান সমান বাল্ব কটি? 10টি। 10 গুণ পাওয়ার কত? 40 ওয়াট। লিখে নাও। ইন্টু প্রতিদিন ক ঘন্টা করে চলে? 6 ঘন্টা করে। কত দিনের মাস? 30 দিনের। তাহলে এটা কত হচ্ছে? এইটা সমস্ত গুণ করে ওয়াট ঘন্টা লিখলাম, ঠিক আছে? সমান। এবার চলে আসো দ্বিতীয়, পাখার জন্য ব্যয়িত মোট তড়িৎ শক্তি সমান পাখা কটি? 5টি। প্রত্যেকটার ক্ষমতা কত? 80 ওয়াট। প্রতিদিন ক ঘন্টা করে চলে? 6 ঘন্টা করে। ইন্টু কত দিন? 30 দিন। ওয়াট ঘন্টা। এটা আমি বের করব পরে। এবার টিভির জন্য ব্যয়িত মোট তড়িৎ শক্তি। টিভি কটি আছে? একটি। কত ওয়াট? 80 ওয়াট। প্রতিদিন ক ঘন্টা করে চলে? 6 ঘন্টা করে। ইন্টু 30 ওয়াট ঘন্টা। এবার প্রত্যেকটা ক্যালকুলেট করে বসাই। দেখো 400 আর 300। আচ্ছা ক্যালকুলেট করে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো প্রথমটা যেটা বেরোলো গুণ করে, সেটা হচ্ছে 72,000 ওয়াট ঘন্টা। পরেরটাও বেরোলো 72,000 ওয়াট ঘন্টা। তোমরা একটু দেখে নাও। তারপরেরটা যেটা বেরোচ্ছে 14,400। ঠিক করলাম তো? দেখো একটু দেখে নাও। সুতরাং মোট 3টের জন্য মোট ব্যয়িত, একদম সহজ করে করছি, দেখো মোট ব্যয়িত তড়িৎ শক্তি লিখে সুন্দর করে। তাহলে কত হবে? 72,000 প্লাস 72,000 প্লাস 14,400। আমি কোনো স্টেপ জাম্প করছি না, ঠিক আছে? একদম পরপর সহজভাবে যাচ্ছি। তাহলে যোগ করলে যেটা হচ্ছে 1,58,400 কি ওয়াট ঘন্টা। এবার তোমাদের আমি কি বলেছিলাম? একে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1,58,400 ভাগ 1000, তাহলে কত হচ্ছে? 158.4 বিওটি বা 158.4 ইউনিট, একই ব্যাপার। প্রতি ইউনিটে খরচ 5 টাকা। সুতরাং মোট খরচ হবে কত? 158.4 ইন্টু 5। কত হচ্ছে দেখো? 158.4 ইন্টু 5। দেখো যেটা বেরোলো সেটা হলো 792 টাকা। ঠিক আছে? অঙ্কটা নিশ্চয়ই শিখতে পারলে তোমরা। আচ্ছা কিভাবে করবে? প্রথমে দেখে নাও কি কি বৈদ্যুতিক যন্ত্র আছে।
সেই প্রত্যেকটার জন্য তড়িৎ শক্তি মাসিক মোট বের করে নিলাম, তারপর যোগ করে দিলাম, যোগ করার পরে ওয়াট ঘন্টা যেটা বেরোলো তাকে 1000 দিয়ে গুণ করার পরে ভাগ করার পরে কিলোওয়াট ঘন্টা বেরোলো, সেই কিলোওয়াট ঘন্টাটাই কিন্তু বিওটি বা ইউনিট যেটা বলি আমরা, সেই ইউনিটকে যত টাকা প্রতি ইউনিটে খরচ সেটাকে গুণ করে দিলাম, খরচ বেরিয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। দেখো পরের প্রশ্ন, অথবাই আপেক্ষিক রোধ কাকে বলে, এসআই পদ্ধতিতে এর একক কি। চলো আপেক্ষিক রোধ, প্রথমে আমি সংজ্ঞাটা লিখে নিয়েছি। স্থির উষ্ণতায়, এটা উষ্ণতা হবে, স্থির উষ্ণতায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলা হয় বা আপেক্ষিক রোধ বলা হয়। ঠিক আছে, রোধাঙ্ক বলা হয় বা আপেক্ষিক রোধ বলে। ঠিক আছে, এটা সংজ্ঞা হলো আপেক্ষিক রোধ কাকে বলে, এটা 2+1। এবার আমি একটু ব্যাখ্যা করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা কি জানি, পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, আবার পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক। এই দুটোকে একত্রিত করলে আমরা পাই R প্রপোর্শনাল টু L/A, বা আমরা পাই R ইকুয়ালস টু রো ইন্টু L/A। ভালো করে দেখো, ক্লিয়ার? R প্রপোর্শনাল টু L, R প্রপোর্শনাল টু 1/A, আর এই দুটোকে একত্রিত করলে আমরা পাই R প্রপোর্শনাল টু L/A বা R ইকুয়ালস টু রো ইন্টু L/A। এবার দেখো তো, তাহলে এই যে রো সমান সমান তাহলে কি দাঁড়াচ্ছে, রো সমান সমান দাঁড়াচ্ছে R ইন্টু A/L, তাই তো? রো সমান সমান R ইন্টু A/L। এবার এখানে যদি A সমান সমান 1 হয় আর L সমান সমান 1 হয়, তবে এই রো সমান সমান কি হচ্ছে, R। তার মানে A সমান সমান 1 মানে প্রস্থচ্ছেদ, এই দেখো একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট, আর L সমান সমান 1 মানে এই যে দেখো একক দৈর্ঘ্য। তাহলে একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট এবং একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পরিবাহীর ধরে নিলাম এইটা একটা পরিবাহী, তাহলে এর প্রস্থচ্ছেদ হচ্ছে একক এবং দৈর্ঘ্য একক। তাহলে একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট, একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠ, এই দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকে, এই যে দেখো তখন রোকেই কিন্তু বলে আপেক্ষিক রোধ। তখন রোটা কার সমান হয়ে যাচ্ছে, R এর। তাহলে একক প্রস্থচ্ছেদ আর একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকেই কি বলা হচ্ছে, রোধাঙ্ক। ক্লিয়ার? তখন রোটা কার সমান হয়ে যাচ্ছে, রোধের। তার মানে তখন দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকেই বলছে ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। ক্লিয়ার? দেখিয়ে দিলাম। চলো এসআই পদ্ধতিতে এর একক আমরা তৈরি করি, রো সমান সমান R ইন্টু A/L তৈরি করব। চলো, রোধের এসআই একক কি আমরা জানি, রোধের এসআই একক ওহম, বসিয়ে দাও ওহম। আচ্ছা, যেহেতু এসআই বলেছে তাহলে মিটার স্কোয়ার, আর দৈর্ঘ্য মিটার, এই দেখো নিজেরাই বানাতে পারলাম। সুতরাং এসআই একক কি হবে, সুতরাং রো এর এসআই একক কি হচ্ছে, এসআই একক হচ্ছে ওহম ইন্টু মিটার। ব্যাস হয়ে গেল। বুঝতে কোনো অসুবিধা হলো? কারণ রোটাই তো হচ্ছে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ সমান সমান R ইন্টু A/L, একটু আগে দেখলাম। তাহলে এবার সব মান বসিয়ে দিলাম। রোধের এসআই একক হচ্ছে ওহম, এ মানে এসআই তোমরা জানো ক্ষেত্রফল হচ্ছে বর্গ মিটার হবে, মিটার স্কোয়ার, আর দৈর্ঘ্য মিটার হবে, যেহেতু এসআই বলেছে মিটার কেটে গেল, একটা মিটার থাকলো ওহম ইন্টু মিটার। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো, কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না, কেন? তা ব্যাখ্যা করো। ভীষণ সুন্দর একটি প্রশ্ন। চলো আচ্ছা দেখি, এ ধরে নিলাম তার পারমাণবিক সংখ্যা 92 আর ভর সংখ্যা 235 ধরে নিলাম। এবার এখান থেকে একটা আলফা কণা নির্গত হলো, তাহলে আলফা কণা নির্গত হলে যদি বি মৌল সৃষ্টি হয়, তার পারমাণবিক সংখ্যা হবে 90 আর ভর সংখ্যা হবে 231। কেন? কারণ আমরা জানি, কারণ আলফা কণা নির্গমনে পারমাণবিক সংখ্যা কমে 2 একক এবং ভর সংখ্যা কমে 4 একক, এটা আমরা জানি। স্বাভাবিকভাবে এর পারমাণবিক সংখ্যা 92 থেকে হবে 90 আর 235 থেকে ভর সংখ্যা হবে 231। ঠিক আছে? আচ্ছা, এইবার পর্যায় সারণীতে দেখো, পর্যায় সারণীতে যত মৌল আছে, পর্যায় সারণীতে তোমরা যত মৌল দেখেছো, পর্যায় সারণীতে যত মৌল আছে প্রত্যেকের পারমাণবিক সংখ্যা আলাদা, প্রত্যেকের পারমাণবিক সংখ্যা আলাদা। অর্থাৎ আমরা বলতে পারি পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক মৌলের মূলগত ধর্ম।
পারমাণবিক সংখ্যা বা বুঝে নাও ব্যাপারটা, পরমাণু ক্রমাঙ্ক মৌলের মূলগত ধর্ম, অর্থাৎ এটা হচ্ছে আইডেন্টিফিকেশন। প্রত্যেকটি মৌলের পারমাণবিক সংখ্যা আলাদা। যেহেতু আলফা কণা নির্গমনের ফলে পারমাণবিক সংখ্যাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে ছিল 92, হলো কত 90, পারমাণবিক সংখ্যাই চেঞ্জ হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে আলফা কণা নির্গমনের পরে আগের মৌল আর থাকতে পারবে না, নতুন মৌল হয়ে যাবে। বুঝতেই পারছো? সুতরাং এখানে এই যে এ আর বি তৈরি হচ্ছে, এরা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে আলফা কণা নির্গমনের ফলে কখনোই এক মৌল থাকে না, নতুন মৌলের সৃষ্টি হয়। এবার চলে আসো দ্বিতীয় পার্ট, কেন গামারশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না। আচ্ছা, আলফা কণা বা বিটা কণা নির্গমনে, আলফা বা বিটা কণা নির্গমনের ফলে যে মৌলটি সৃষ্টি হয় সেটা উত্তেজিত স্তরে চলে যায়। অর্থাৎ প্রারম্ভিক মৌল থেকে যে নতুন মৌল সৃষ্টি হয় সেটা উত্তেজিত স্তরে চলে যায়। অর্থাৎ সাধারণ অবস্থা থেকে কি হয়, উত্তেজিত স্তরে চলে যায়। তাহলে উত্তেজিত স্তরে গেলে শক্তি কি হয়, শক্তি বৃদ্ধি পায়। এখন সেই উত্তেজিত স্তর থেকে সে যখন আবার স্বাভাবিক স্তরে ফিরে আসে, তখন সে কিছু পরিমাণ শক্তি কি করে গো, ছেড়ে দেয়। এই যে শক্তিটা ছেড়ে দিচ্ছে সেটা কি রূপে ছাড়ছে, গামা রশ্মি রূপে। তার মানে বোঝা যাচ্ছে গামা রশ্মি নির্গমনে শুধুমাত্র শক্তির কিছু পরিমাণ নির্গমন মাত্র, এখানে পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। ব্যাপারটা বুঝে নাও ভালো করে। আলফা কণা আর বিটা কণা নির্গমনে যেমন পারমাণবিক সংখ্যার পরিবর্তন হয়, গামা রশ্মি নির্গমনে পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না, শুধুমাত্র কিছু পরিমাণ শক্তির নির্গমন ঘটে মাত্র। স্বাভাবিকভাবেই গামা রশ্মি নির্গমনে নতুন মৌল সৃষ্টি হয় না। বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল? আলফা বা বিটা নির্গত হলে সঙ্গে সঙ্গে নতুন উৎপন্ন মৌলটা একটু উত্তেজিত স্তরে চলে যায়, ফলে তার শক্তিটা একটু বৃদ্ধি পায়। সে যখন আবার স্বাভাবিক স্তরে ফিরে আসে, তখন সে অতিরিক্ত পরিমাণ শক্তিটা ছেড়ে দেয়। এই অতিরিক্ত পরিমাণ শক্তিটা গামা রশ্মি রূপে ছেড়ে দেয়। ফলে বুঝতে পারছো, গামা রশ্মি নির্গমনে কিন্তু কোনো পারমাণবিক সংখ্যার পরিবর্তনের ঘটনা নয়, এটা শুধুমাত্র কিছু পরিমাণ শক্তির নির্গমন মাত্র। তাই গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না। বুঝতে পারলে? সুন্দর করে আমি বুঝিয়ে দিলাম, এটা লিখে নিও সুন্দর করে। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্নে যাই। দেখো পরের প্রশ্ন 4.9, এ বি ও সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8, 10। সি হলো একটি গ্যাসীয় মৌল। কোন মৌলটি অপরা তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি? 2, কোন মৌলটি পরমাণুর আকার সবচেয়ে কম? বি মৌলটি পর্যায় সারণীতে কোন, মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত? চলো করি। তাহলে আগে এ বি সি এদের পারমাণবিক সংখ্যা কত লিখে নাও। এ এর কত 6, বি এর কত 8, আর সি এর কত 10। বেশ, এবার এর ইলেকট্রন বিন্যাসটা বের করো তো। প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস আমি তোমাদের যেভাবে শিখিয়েছি, ইলেকট্রন বিন্যাস বের করলেই সব পরিষ্কার হয়ে যাবে। 6 মানে কত? 6 মানে 2,4, 8 মানে 2,6, আর 10 মানে 2,8। ক্লিয়ার? আচ্ছা, তার মধ্যে বলছে সি হলো একটি গ্যাসীয় মৌল। সি হলো একটি গ্যাসীয় মৌল। বেশ, আচ্ছা এটা লিখে নিলাম আমি তথ্যগুলো। এবার খেয়াল করে দেখো যে সি এর সর্ববিস্ত কক্ষপথে 8টি ইলেকট্রন আছে। তাহলে অবশ্যই সি একটি নিষ্ক্রিয় মৌল। পরিষ্কার? তাহলে সি, এটা আমরা জেনে গেলাম, সি একটা নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, সি একটা নিষ্ক্রিয় মৌল। এবার বলছি 1 নম্বর, কোন মৌলটির অপরা তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি যেটাকে বলা হয়। আমরা জানি অপরা তড়িৎধর্মিতা, ইলেকট্রনের প্রতি আসক্তি কার সব থেকে বেশি। আচ্ছা, সি কিন্তু কোনো প্রতিযোগিতাই নেই, প্রথমেই বলে দিই। কেন? নিষ্ক্রিয় মৌল, তোমরা জানো নিষ্ক্রিয় মৌল কোনো রকম প্রতিযোগিতায় থাকে না। ইলেকট্রন গ্রহণ বলো বর্জন বলো, সে কিছুই করতে চায় না, কারণ সে অলরেডি অষ্টপূর্তি তার ঘটে গেছে। এবার দেখো, তার মানে এ আর বি এর মধ্যে কম্পিটিশন। এ এর সর্ববিস্ত কক্ষপথে 4টি ইলেকট্রন, বি এর সর্ববিস্ত কক্ষপথে 6টা ইলেকট্রন। তাহলে 8টা করতে হবে, প্রত্যেকে 8টার কম্পিটিশনে এগোচ্ছে। তাহলে এ 4টে ইলেকট্রন গ্রহণ করলেই অষ্টপূর্তি ঘটিয়ে ফেলবে, বি মাত্র দুটো ইলেকট্রন গ্রহণ করলে অষ্টপূর্তি ঘটিয়ে ফেলবে। ক্লিয়ার? এবার এ আর বি লক্ষ্য করো, দুটোই দ্বিতীয় পর্যায়ে আছে। কেন? এই যে দুটো কক্ষপথ, তাহলে দ্বিতীয় পর্যায়ে, তার মধ্যে বেশি ডান দিকে কে আছে? বি। এবার তোমরা কি জানো, একটা পর্যায় বরাবর, তাহলে এ আর বি দুটোই একটা পর্যায়েই রয়েছে। একটা পর্যায়ে বরাবর যত ডান দিকে যাওয়া যায় পরমাণু তত কি হয়? ছোট হয়। পরমাণু ছোট হওয়া মানে ইলেকট্রনের প্রতি, ইলেকট্রন গ্রহণ করা তার তত সুবিধা হয়, কারণ ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বেড়ে যায়। তাহলে স্বাভাবিকভাবেই বি এর
অপরাতড়িৎধর্মিতা সব থেকে বেশি হবে, অপরাতড়িৎধর্মিতা সব থেকে বেশি হবে। বুঝতে পারলে কি? বুঝতে পারলে তো? এখানে সি যেহেতু নিষ্ক্রিয় মৌল, ওর অপরাতড়িৎধর্মিতা এখানে কোনো কম্পিটিশন, ও তো সর্ববিস্তার 8টা ইলেকট্রন পেয়েই গেছে। আচ্ছা, এ আর বি এর মধ্যে দুটোই দ্বিতীয় পর্যায়ে অবস্থিত, বুঝে গেলাম কি করে? দেখো, দুটো কক্ষপথ প্রয়োজন হচ্ছে ইলেকট্রন সাজানোর জন্য দ্বিতীয় পর্যায়ে, তাহলে দ্বিতীয় পর্যায়ের অন্তর্গত দুটো মৌল, তার মধ্যে এ এর সর্ববিস্ত কক্ষপথে 4টি ইলেকট্রন, বি এর সর্ববিস্ত 6টা ইলেকট্রন, তাহলে এ থেকে বি ডান দিকে অবস্থিত। এবার আমরা জানি যত ডান দিকে যাওয়া যায় পরমাণু ছোট হয়, তার মানে অপরাতড়িৎধর্মিতা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়বে। চলো এবার 2 নম্বর প্রশ্ন কি দিয়েছে, কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম? চলো তাহলে এ বি সি 3টি মৌল, প্রথমে তোমাদের একটা কথা বলে দিই, 3টি মৌলই কিন্তু দ্বিতীয় পর্যায়ে অবস্থিত, 3টি মৌলই দ্বিতীয় পর্যায়ে অবস্থিত। আমি বুঝিয়ে দিচ্ছি কেন, চলো দেখো। দেখো, এর 6টা ইলেকট্রন সাজাতে কটা কক্ষপথ প্রয়োজন হয়েছে? 2টো। বি এর 8টা ইলেকট্রন সাজাতে 2টো কক্ষপথ প্রয়োজন হয়েছে। সি এর 10টা ইলেকট্রন সাজাতেও 2টো কক্ষপথ প্রয়োজন হয়েছে। আমরা কি জানি যে যতগুলো কক্ষপথ প্রয়োজন হয় সেটা পর্যায় নির্দেশ করে, আর শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেটা শ্রেণী নির্দেশ করে। যেহেতু 2টো করে কক্ষপথ প্রয়োজন হয়েছে, প্রত্যেকে দ্বিতীয় পর্যায়ে অবস্থিত। আচ্ছা, এক্ষুনি আমি তোমাদের কি বললাম, পর্যায়ে বরাবর যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় পরমাণুগুলোর আকার ক্রমশ কি হয়? ছোট হতে থাকে। তাহলে এখানে দেখতেই পাচ্ছ সি নিষ্ক্রিয় মৌল 2,8। এবার আমরা কি জানি, যে কোনো পর্যায়ে শেষ হয় কি দিয়ে? যে কোনো পর্যায়ে শেষ হয় নিষ্ক্রিয় মৌল দিয়ে। এটা তো তোমরা জানো, পর্যায় সারণীতে যে কোনো মৌলের ডান দিকে দেখবে যে কোনো পর্যায়ে শেষ হয় নিষ্ক্রিয় মৌল দিয়ে। তার আগে কে থাকে? তার আগে হ্যালোজেন থাকে, তাই তো? একদম শেষের আগেরটা হ্যালোজেন থাকে, তারপর নিষ্ক্রিয় মৌল থাকে। এবার একটা কথা তোমাদের বলে দিই, এইভাবে যত বাম দিকে ডান দিকে যাচ্ছি পরমাণু ছোট হচ্ছে, ছোট হচ্ছে, ছোট হচ্ছে, ছোট হচ্ছে, হ্যালোজেন পর্যন্ত এই নিয়মটা ছোট হয়, মানা হয়, রেগুলার থাকে। তারপরে যেই নিষ্ক্রিয় মৌলে যাই সঙ্গে সঙ্গে কিন্তু তার আকার হ্যালোজেনের থেকে বড় হয়ে যায়। এদের থেকে বড় হয় না, কিন্তু হ্যালোজেনের থেকে বড় হয়ে যায়, এটা মনে রেখো। এবার যেহেতু সি একদম ডান দিকে আছে, তাহলে স্বাভাবিকভাবে পরমাণু আকার সবচেয়ে কম কার হবে? সি এর। তাহলে সি এর পরমাণুর আকার কি হবে? সব থেকে ছোট হবে। ওকে, সি এর পরমাণুর আকার সব থেকে ছোট হবে। চলো শেষ প্রশ্ন 3 নম্বর, বুঝতে পারলে নিশ্চয়ই। আর তাহলে অর্ডার যদি আমি তৈরি করি, তাহলে সি সব থেকে ছোট, তারপরে বি, তারপরে, তার মানে সব থেকে বড় কে? সব থেকে বড় এ, একদম বাদিকে আছে। তাহলে এ বি সি এইভাবে ভাবতে পারো, এ বি সি, ঠিক আছে। আচ্ছা, 3, বি মৌলটি মেন্ডেলিভের পর্যায় সারণীর কোন, এই দেখো কোন শ্রেণীতে অবস্থা। আমি এক্ষুনি তোমাদের বলেছি, তাহলে বি মৌলটি শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন আছে। আমি তোমাদের বললাম না শ্রেণী, শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, তাহলে লিখে দিচ্ছি শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 6। এবার যেহেতু বলেছে মেন্ডেলিভের পর্যায় সারণী, সুতরাং শ্রেণী সংখ্যা 6ই হবে। শ্রেণী সংখ্যা হবে কত? 6ষ্ঠ শ্রেণী বা 6। বোঝা গেল? এটা যদি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী বলতো, তাহলে কিন্তু এই 6-এর সঙ্গে 10 যোগ হতো, তাহলে অবস্থান হতো 16 নম্বর শ্রেণী। ক্লিয়ার? যেহেতু বলছে মেন্ডেলিভের পর্যায় সারণী, তাহলে শ্রেণী সংখ্যা হবে কত? 6। ওকে, 6। চলো পরের প্রশ্ন দেখি। দেখো পরে 4.10 আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রতিটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কপার তড়িৎদ্বার ব্যবহার করে সালফিউরিক অ্যাসিড দ্বারা অম্লায়িত কপার সালফেট জলীয় দ্রবণে তড়িৎ করলে ক্যাথোডে অ্যানোডে যে বিক্রিয়া দুটি হয় সেগুলো লেখো। চলো, ক্যাথোড বিক্রিয়া, প্রথমে ক্যাথোড বিক্রিয়া আমি লিখে নিই, তারপরে এখানে ধরো অ্যানোড বিক্রিয়া, এখানে আমরা লিখব অ্যানোড বিক্রিয়া। আচ্ছা আচ্ছা, কনসেপ্টটা জানিয়ে দিই কী হয়, কনসেপ্টটা কী হয় আগে জেনে নাও। আচ্ছা, এখানে দুটো তড়িৎদ্বার ব্যবহার করা হলো। কি তড়িৎদ্বার? কপার তড়িৎদ্বার। দুটোই কপার তড়িৎদ্বার, দেখো বলাই আছে। তাহলে এটাও কপার তড়িৎদ্বার, এটাও কপার তড়িৎদ্বার, এটাও কপার তড়িৎদ্বার। ওকে, দুটোই কপার তড়িৎদ্বার। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি আছে? কপার সালফেট। ঠিক আছে, এবার দেখো ক্যাথোড বিক্রিয়ায় কি হয়। ক্যাথোডে কি হয়? এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কপার সালফেট, সে আয়নিত হয়ে কি উৎপন্ন করলো? Cu2+ আর SO4 2-, এই দুটো আয়ন উৎপন্ন করলো। এবার এটা ক্যাটায়ন, কনসেপ্টটা বুঝে নাও, এটা ক্যাটায়ন আর এটা অ্যানায়ন। এবার ক্যাটায়ন কোন দিকে যায়? ক্যাথোডে যায়।
তোমরা জানো ক্যাটায়ন সর্বদা ক্যাথোডে যায় আর অ্যানায়ন কোথায় যায়? অ্যানোডে যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই Cu2+ নিশ্চয়ই ক্যাথোডের দিকে ছুটবে। বেশ, আর ক্যাথোড মানে আমরা কি জানি? ক্যাথোড মানে প্রচুর পরিমাণে ইলেকট্রন সেখানে আছে। এইবার Cu2+, তার মানে দুটো ইলেকট্রন ঘাটতি আছে, সে ক্যাথোডের দিকে গেল, গিয়ে এই ইলেকট্রন ব্যাংক বলতে পারি, সেখান থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করলো, করে কপার ধাতু উৎপন্ন করলো। তার মানে এখানে ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়া ঘটলো। ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াকে আমরা কি জানি? ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়া মানে বিজারণ। তার মানে ক্যাথোড বিক্রিয়াটা সুন্দর করে লিখে দিলাম। চলো, বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? কনসেপশনটা ক্লিয়ার করো। কপার সালফেট তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সে আয়নিত হয়ে Cu2+ যে আয়নটা তৈরি করলো, সেই Cu2+ ক্যাটায়নটা কোন দিকে গেল? তার দুখানা ইলেকট্রন ঘাটতি, সে চেষ্টা করছে কি করে আমি এই দুটো ইলেকট্রন কোথায় পাবো। এবার ইলেকট্রন কোথায় পাওয়া যাবে? ইলেকট্রন ব্যাংকে। ইলেকট্রন ব্যাংক কে? ক্যাথোড। ক্যাথোড, তাহলে ক্যাথোড তড়িৎদ্বারের দিকে Cu2+ আয়ন গেল, গিয়ে ক্যাথোড তাকে দুখানা ইলেকট্রন দিল, কারণ তার দুটো ইলেকট্রনই ঘাটতি। ব্যাস, দুটো ইলেকট্রন গ্রহণ করে সে কপার পরমাণুতে পরিণত হলো এবং সেখানে জমা হলো, যেখানে ক্যাথোড তড়িৎদ্বার ক্রমশ মোটা হতে থাকে, কারণ সেখানে কপার জমা হয়, সেই জন্য ক্যাথোড তড়িৎদ্বার ক্রমশ মোটা হয়। আচ্ছা, এবার অ্যানোড বিক্রিয়া। যেই দ্রবণ থেকে Cu2+, একটা Cu2+ এখানে গিয়ে জমা হলো, সঙ্গে সঙ্গে দ্রবণে Cu2+ এর ঘাটতি হলো। Cu2+ এর ঘাটতি হলো, বুঝে নাও। দ্রবণ থেকে Cu2+ যে এদিকে চলে গেল, দ্রবণে Cu2+ এর ঘাটতি হলো, সঙ্গে সঙ্গে এই ঘাটতি মেটানোর জন্য এই যে অ্যানোড তড়িৎদ্বার হিসাবে যে কপার ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, সেখান থেকে প্রত্যেকটা কপার পরমাণু কি করছে? প্রত্যেকটা কপার পরমাণু, এটা সলিড, সে কি করলো? দুটো ইলেকট্রন রিলিজ করলো, ছেড়ে দিল, দিয়ে Cu2+ + 2e, দুটো ইলেকট্রন Cu2+ আয়ন রূপে দ্রবণে চলে এলো। বোঝা গেল? এখানে যেহেতু ইলেকট্রন বর্জন করছে, তাহলে এটা কি? এটা জারণ বিক্রিয়া, অর্থাৎ সামগ্রিকভাবে এখানে জারণ এবং বিজারণ দুটোই ঘটছে। দেখো বুঝতে পারলে কিনা? ফলে দ্রবণে কিন্তু সব সময় Cu2+ আয়নের পরিমাণ কি থাকছে? ইনট্যাক্ট থাকছে। সেই কারণে দ্রবণের নীল বর্ণের গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটে না। পুরো ব্যাপারটা সুন্দর করে আমি বুঝিয়ে দিলাম। বোঝা গেল? আবার যে আরেকটা কথা বলে দিই, এখানে যেহেতু মোটা হয়, অ্যানোড তড়িৎদ্বার কিন্তু ক্রমশ ক্ষয়ে যায়। অ্যানোড তড়িৎদ্বার এইভাবে ক্রমশ ক্ষয়ে যেতে থাকে। কেন? কারণ এখান থেকে কপার বেরিয়ে আসছে। তোমরা কি বুঝতে পারলে? দ্রবণ থেকে Cu2+ আয়নগুলো ক্যাথোডে গেল, অর্থাৎ পুরো ব্যাপারটা একটা যদি রোটেশনাল দেখো, এটা ক্যাথোড, এটা অ্যানোড, আর দ্রবণ থেকে Cu2+ কোন দিকে গেল? এই দিকে গেল। এখানে কমে গেল, সঙ্গে সঙ্গে অ্যানোড থেকে Cu2+ আবার চলে এলো, মানে একটা এরকম যেন চক্র ঘটছে। ঠিক আছে, তাহলে ক্যাথোড বিক্রিয়া লিখলাম, অ্যানোড বিক্রিয়া লিখলাম। বুঝে গেলে নিশ্চয়ই? ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে চলো। পরের একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রতিটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, আমি প্রতিবার বলছি তোমাদের। কিপ যন্ত্রের প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করো। আচ্ছা, প্রথমে একটা পার্ট, চলো পার্টগুলো লিখে নিই। কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন গ্যাস, এমন একটি গ্যাসের নাম বলতে বলেছে, এমন গ্যাস হলো হাইড্রোজেন সালফাইড। ওকে, কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম বলতে বলেছে, তাহলে সেটা কি? হাইড্রোজেন সালফাইড। আচ্ছা, তাহলে 1 নম্বর, এবার 1 নম্বর 2 নম্বর যেহেতু এখানে লেখা আছে, সরাসরি করো। প্রারম্ভিক রাসায়নিক সমূহ, প্রারম্ভিক রাসায়নিক সমূহ, প্রারম্ভিক কি কি লাগবে আর কি, এই বিক্রিয়াটা করতে গেলে কি কি লাগবে, চলো পয়েন্ট করে করেই লিখবো। প্রারম্ভিক রাসায়নিক সমূহ লাগবে ফেরাস সালফাইড, ফেরাস সালফাইড লাগবে, এটা কথায়ও লিখতে পারো, এবং লঘু সালফিউরিক অ্যাসিড, ফেরাস সালফাইড এবং লঘু সালফিউরিক অ্যাসিড। ওকে, ফেরাস সালফাইড, লঘু সালফিউরিক অ্যাসিড। 2 নম্বর একদম এরকম টু দা পয়েন্ট লিখবে, পুরো মার্কস পেয়ে যাবে। 2 নম্বর হচ্ছে বিক্রিয়ার শর্ত। বিক্রিয়ার শর্ত, বিক্রিয়ার শর্ত কি? বিক্রিয়ার শর্ত হচ্ছে প্রথমত দাও, এখানে 1 নম্বর 2 নম্বর আছে। প্রথমত ঘরের উষ্ণতায়, এখানে কোনো উষ্ণতা আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঘরের উষ্ণতায় বিক্রিয়া ঘটে, বিক্রিয়া হয়, ঘরের উষ্ণতায় বিক্রিয়া হয়। আর 2 নম্বর লিখতে পারো, এখানে লঘু সালফিউরিক অ্যাসিডের জায়গায় ঘন HNO3 বা ঘন HCl, ঠিক আছে, বা ঘন H2SO4 ব্যবহার না করে লঘু H2SO4 ব্যবহার করতে হবে। তার কারণ এখানে লেখার স্কোপ নেই,
কারণ অত টু দ্য পয়েন্ট আনসার করতে হবে, ব্যবহার করতে হবে। চলো দ্বিতীয় হয়ে গেল। 3 নম্বর কি বলছে, সমিত রাসায়নিক সমীকরণ লিখে দাও। আচ্ছা, এখানে পয়েন্ট যেমন লিখছি সেটা লেখা উচিত। সমিত রাসায়নিক সমীকরণ, সমিত রাসায়নিক সমীকরণ লিখে দাও। FeS প্লাস H2SO4 সমান সমান FeSO4 প্লাস H2S। ওকে, H2S। আচ্ছা, লাস্ট বলেছে 4 নম্বর গ্যাসের সংগ্রহ, গ্যাস সংগ্রহ। ভালো করে দেখো প্রত্যেকটা জিনিস, এখানে ফুল মার্কস পেয়ে যাবে তোমরা, একটু একদম ছোট ছোট করে লিখবে, ঠিক আছে। গ্যাসটি ঠান্ডা জলে দ্রবণীয়, বাতাসের চেয়ে ভারী। যেহেতু বাতাসের চেয়ে ভারী তাই কি করতে হয়, বায়ুর ঊর্ধ্ব অপসারণের মাধ্যমে, বায়ুর ঊর্ধ্ব অপসারণের মাধ্যমে শুষ্ক গ্যাস জারে সংগ্রহ করা হয়। ওকে, শুষ্ক গ্যাস জারে সংগ্রহ করা। ওকে, তাহলে কিপ যন্ত্রে প্রস্তুত এমন একটি গ্যাস H2S লিখে নিলাম। তারপরে এই প্রারম্ভিক রাসায়নিক সমূহ ফেরাস সালফাইড লৌহ H2SO4, বিক্রিয়া শর্ত, সমিত সমীকরণ, গ্যাস সংগ্রহ সব লিখে নিলাম। চলো পরের প্রশ্ন দেখি কি আছে। দেখো, অথবাতে একটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটা বহুবার তোমাদের আমি অলরেডি বহুবার করিয়েছি, গ্রুপ সিতেও ছিল, গ্রুপ ডিতেও ছিল, বহুবার। দেখো, এই প্রশ্নটা কিন্তু আমি স্টার দিলাম যে কারণে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 প্রস্তুতির শর্ত সহ বিক্রিয়ার সমিত সমীকরণ দাও এবং SO3 থেকে কিভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। আমি বারবার বলছি কিন্তু প্রশ্নটা কিন্তু ভয়ঙ্করভাবে ইম্পর্টেন্ট। চলো, আমি সুন্দর করে এখানে লিখে দিয়েছি, নোট আকারে লিখে নিও, ভিডিওটা পজ করে সুন্দর করে কিন্তু এখান থেকে লিখে নিও। এটুকু লিখলেই কিন্তু সুন্দরভাবে এখানে লেখা আছে। চলো, স্পর্শচুল্লিতে সিলিকা জেলের উপরে রাখা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটকের উপস্থিতিতে 1 থেকে 1.5 ATM হবে, এটা ATM চাপে ও 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ধূলিকণামুক্ত বিশুদ্ধ SO2 ও বিশুদ্ধ শুষ্ক বায়ুর অক্সিজেনের দ্বারা জারিত হয়ে সালফার ট্রাইঅক্সাইডে পরিণত হয়। দেখো, সমিত সমীকরণ, সালফার ডাইঅক্সাইড অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করলো। এবার নির্গত সালফার ট্রাইঅক্সাইড গ্যাসকে শোষক স্তম্ভের উপর থেকে ফেলা 98% গাঢ় সালফিউরিক অ্যাসিডে শোষণ করা হয়, ফলে ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। এখানেও দেখো সমিত সমীকরণ, SO3 প্লাস H2SO4 H2S2O7 তৈরি হলো। তারপরে দেখো, ওলিয়ামের সঙ্গে পরিমাণ মতন জল মিশিয়ে প্রয়োজনীয় মাত্রার গাঢ় H2SO4 প্রস্তুত করা হয়, সেখানেও সমীকরণ দিয়ে দিলাম। তাহলে একদম কম্প্যাক্ট নোট এটা, ঠিক আছে, সুন্দর করে লিখে নিও। এটার মধ্যে যদি তুমি মনে করো যে স্পর্শচুল্লিতে সিলিকা জেলের বলে এইসব কথাগুলো বাদ দিতে পারো, তুমি এখান থেকেও শুরু করতে পারো। ভ্যানাডিয়াম অনুঘটক উপস্থিতিতে এটা লিখতে পারো, ঠিক আছে। চলো, এখানে আলোচনা করার কিছু নেই, লিখে নিও। পরের প্রশ্ন দেখি। দেখো, পরের প্রশ্ন 4.12 শেষ প্রশ্ন, এর সঙ্গে অথবা থাকতে পারে। A এবং B দুটি করে কার্বন পরমাণুযুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আগে লিখে নাও, A এবং B দুদিকে লিখলাম। বলছে দুটি কার্বন পরমাণু, তাহলে এর মধ্যেও দুখানা কার্বন পরমাণু আছে, এর মধ্যেও দুখানা কার্বন পরমাণু আছে, ভালো করে বুঝে নাও। আর একটা তথ্য পেয়ে গেলাম, দুটোই অসম্পৃক্ত হাইড্রোকার্বন, দুটোই অসম্পৃক্ত, এটাও বলে দিয়েছে। তাহলে 2 কার্বন পরমাণুযুক্ত অসম্পৃক্ত কি হতে পারে? তোমরা জানো 2 কার্বন পরমাণুযুক্ত অসম্পৃক্ত হতে পারে হয় ইথিলিন অথবা হতে পারে অ্যাসিটিলিন, তাই তো। 2 কার্বন পরমাণুযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলেছে আবার, তাহলে হয় ইথিলিন অথবা অ্যাসিডিন হতে পারে। এবার দেখো, A এবং B দুটি করে কার্বন পরমাণুযুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় এর অণু প্রতি 1 অণু ব্রোমিন, তাহলে এখানে 1 অণু ব্রোমিন এবং বিতে অণু প্রতি 2 অণু ব্রোমিন যুক্ত হয়। বাহ, ব্যাস, এবার ক্লিয়ার হয়ে গেল। A ও B এর গঠন সংকেত লেখো, পরিষ্কার। যেহেতু A যৌগ 1 অণু ব্রোমিন নিয়েছে, A যৌগ বা হাইড্রোকার্বন 1 অণু ব্রোমিনের সঙ্গে যুক্ত হয়, 1 অণু ব্রোমিন গ্রহণ করে বা যুক্ত করে, সুতরাং এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এটা কনফার্ম, 100% কনফার্ম। আবার বি যৌগে 2 অণু Br2 যুক্ত হয়, সুতরাং এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, একদম নিশ্চিত, বোঝা গেল। 1 অণু ব্রোমিন, এখানে 2 অণু ব্রোমিন, 1 অণু ব্রোমিন যুক্ত হচ্ছে, তার মানে কার্বন কার্বন ডবল বন্ড, এখানে 2 অণু ব্রোমিন যুক্ত হচ্ছে, তার মানে এর অসম্পৃক্ততা আরো বেশি। বেশ, তাহলে অবশ্যই একদম কনফার্ম ভাবে লেখা যায়
তাহলে এ অবশ্যই এ হচ্ছে ইথিলিন আর বি অবশ্যই অ্যাসিটিলিন। ক্লিয়ার? এত সুন্দর করে বুঝিয়ে দিলাম। কিন্তু এ প্রথমেই তো বলেছিল যে দুটি কার্বন পরমাণু যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন এ আর বি। তাহলে হয় এ ইথিলিন বি অ্যাসিটিলিন অথবা এ অ্যাসিটিলিন বি ইথিলিন, এরকম কিছু একটা হতে পারতো। তারপরে যখন আমি দেখলাম এ এক অণু ব্রোমিন গ্রহণ করতে পারে, সঙ্গে সঙ্গে কনফার্ম হয়ে গেলাম এর মধ্যে এই হাইড্রোকার্বনটাই কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, অর্থাৎ এটা ইথিলিন। আর এর 2 অণু ব্রোমিন যুক্ত করতে পারে, অর্থাৎ এর মধ্যে অসম্পৃক্ততা আরও বেশি, তার মানে এর কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। এবার ব্রি এর সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া সমিত রাসায়নিক সমীকরণ লেখো। চলো লিখে নাও। CH ট্রিপল বন্ড CH, তার সঙ্গে 2 মোল বা 2 অণু ব্রোমিন। ঠিক আছে, তাহলে তৈরি হচ্ছে Br2 CH Br2। এটাকে আরো এইভাবে লিখতে পারতে তুমি, Br আর একটা করে হাইড্রোজেন, ব্যাস হয়ে গেল। এইটা সমিত সমীকরণ। ঠিক আছে, আমি এর গঠন সংজ্ঞাটা আলাদা করে লিখলাম। এটা লেখাটা এটা তোমাদের আমি দেখালাম, কিন্তু সমিত সমীকরণ কিন্তু এইটুকু। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। চলো একদম শেষ প্রশ্নে চলে এসেছি আমরা। অথবা একটি হাইড্রোকার্বন বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে, হাইড্রোকার্বনটির নাম কি? ব্যাস জানি তো আমরা, এটা ভীষণ সহজ। বলো আরেকবার পড়ো। একটি হাইড্রোকার্বন, তার মানে কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত কোনো যৌগ, বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপেই মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে, সেটা অবশ্যই হবে কি? অবশ্যই হবে মিথেন। মিথেন হবে, অবশ্যই মিথেন হবে। কারণ মিথেন, কারণ আমরা জানি মিথেন বিক্ষিপ্ত সূর্যালোকে কি করে? ক্লোরিনের সাথে বিক্রিয়ায় প্রথম ধাপে কি উৎপন্ন করে? প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে, ব্যাস। হাইড্রোকার্বনটির নাম কি? হাইড্রোকার্বনটির নাম হচ্ছে মিথেন, লিখে দিলাম। প্রথম ধাপের বিক্রিয়াটি সমিত সমীকরণ লেখো। চলো, CH4 প্লাস Cl2 বিক্ষিপ্ত সূর্যালোক এখানে লিখে দাও, তাহলে তৈরি হবে CH3Cl প্লাস HCl, ব্যাস সমিত সমীকরণ এটা। আচ্ছা, ওই হাইড্রোকার্বনটির একটি ব্যবহার লেখো। তাহলে মিথেনের ব্যবহার কি? মিথেনের ব্যবহার জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, কারণ মিথেনের দহন প্রক্রিয়ায় প্রচুর শক্তি উৎপন্ন হয়। ক্লিয়ার? তাহলে সব বোঝানো হয়ে গেল। তাহলে আজকে নবদ্বীপ জেটিয়া বিদ্যালয় হায়ার সেকেন্ডারি স্কুল, তাদের গ্রুপ ডির সমস্ত প্রশ্ন আমি তোমাদের সলভ করে দিলাম। প্রত্যেকটি প্রশ্ন ভালো করে দেখো এবং ভালোভাবে আমি খুব ধীরস্থিরভাবে শিখিয়ে দিয়েছি, যে কারণে ভিডিওটা একটু বড় হলো। বেশ কিছু প্রমাণ ছিল, সেই প্রমাণগুলো হইচই করে আমি না গিয়ে ধীরস্থিরভাবে একাধিকবার বুঝিয়ে দিয়েছি, যে কারণে ভিডিওটা একটু যাই বড় হয়েছে। তোমরা প্রত্যেকে ভালো করে সুন্দরভাবে দেখে নিও, নোট আকারে প্রচুর প্রশ্ন লিখিয়ে দিয়েছি। চলো প্রত্যেকে সুস্থ থেকে ভালো থেকে প্রস্তুতি সুন্দরভাবে নাও। আজকে এই পর্যন্তই। প্রত্যেকে সুস্থ থেকে ভালো থেকো। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।